হ্যাঁ, আচ্ছা পাওয়ার পয়েন্ট আইকনটা চেনেন? কই আছে? এই যে পি, ঠিক আছে, লেখা আছে। কি লেখা এখানে? পাওয়ার পয়েন্ট। আর স্টার্ট মেনু থেকে বের করতে পারবেন না? ওই যে মাইক্রোসফট অফিসের মধ্যে পাবেন, যদি এখানে না পান অল সফটওয়্যারের মধ্যে মাইক্রোসফট অফিসের মধ্যে গিয়ে পাবেন। এই যে পাওয়ার পয়েন্ট, ঠিক আছে। ওকে, ক্লিক করে আমরা ওপেন করলাম। পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা হচ্ছে আপনার প্রেজেন্টেশন সফটওয়্যার, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে আপনি যখন দেখেন বড় পর্দায় কোনো ক্লাস নিচ্ছে, ঠিক আছে, তখন এই প্রেজেন্টেশন এই সফটওয়্যারের মাধ্যমে ক্লাসটা তৈরি করে। বা আপনি যখন অনার্সে ভর্তি হবেন তখন আপনার কি করবে, এভাবে প্রেজেন্টেশন করতে দেবে ইউনিভার্সিটি থেকে। তো এটা হলো মূলত মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। কোনো কিছু যখন আমরা কাউকে প্রেজেন্ট করতে চাই, আমি কোনো ডকুমেন্ট কাউকে সুন্দরভাবে সাজাই প্রেজেন্ট করব, তখন আমরা কোন সফটওয়্যার ব্যবহার করব? পাওয়ার পয়েন্ট। আর এক্সেল দিয়ে কি করি আমরা? যাবতীয় কথাটা বলবেন যে যাবতীয় হিসাব নিকাশের কাজ করি। হ্যাঁ, আর ওয়ার্ড দিয়ে কি করি? লেখালেখির, ঠিক আছে, কাজগুলো করা হয়। আচ্ছা, বাংলা লেখার সময় ইনভার্টেড কমা, একটা স্টার একটা এন্ড, স্টারটা কোথায় থাকে? ইনভার্টেড কমা থাকে না? ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা স্টার এক জায়গায় আর এন্ড আর এক জায়গায়। ওইটা কি স্টার নাকি এন্ড? আর এন্ড কোনটা? ট্যাবের উপরে। স্টার মানে কি শুরু না শেষ? হ্যাঁ, শুরু, তাহলে এইটা তো শুরুতে বসে। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এই এই পাওয়ার পয়েন্টে আসি, খেয়াল করেন। পাওয়ার পয়েন্টের মধ্যে আপনি ওয়ার্ডের মতোই সব কিছু পাবেন। এই যে হোম, ইনসাইট, এগুলো কিন্তু ওয়ার্ডের মতো। বাড়তি ডিজাইন, ট্রানজিশন, এইগুলো আমরা একটু বাড়তি কিছু এখানে পাবো। হ্যাঁ, তো আমরা প্রথম দিকে আসি যে হোম। আমরা মাইক্রোসফট ওয়ার্ড যখন আমরা ওয়ার্ড নিয়ে কাজ করি তখন ওয়ার্ডটা ওপেন করার পর আমরা ফার্স্টে একটা পেজ পাই, তাই তো? পেজ কয়টা? একটা। এক্সেলে কয়টা ছিল শিট? তিনটা। আর এখানে আমরা যেটা ইউজ করি এটাকে পেজও বলা হয় না, শিটও বলা হয় না, এটাকে বলা হয় স্লাইড। কি বলে? স্লাইড। তো আমরা ডিফল্ট আকারে একটা স্লাইড এভাবে ওপেন করা থাকে। ওকে, আমরা যদি নতুন আরো স্লাইড নিতে চাই তখন কিভাবে নেব? লেখার মধ্যে যদি নতুন স্লাইড দরকার হয়, রাইট বাটন ক্লিক করব যে কোনো একটা স্লাইডের উপরে, নিউ স্লাইড ক্লিক করব, নতুন স্লাইড আসবে। আবার এখান থেকে যদি নিউ স্লাইড ক্লিক করে তাও নতুন একটা স্লাইড আসবে। এখন কথা হলো ওয়ার্ডে ঢুকে আমরা একটা ক্লিক করেই লিখতে পারতাম, ঠিক আছে। এক্সেলে আমরা একটা ঘরের মধ্যে লিখতাম, আর এখানে আমরা ক্লিক করলেই এমনি লিখতে পারবো না, আমাদের টেক্সট বক্স লাগবে। টেক্সট বক্স নিচে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এখান থেকে টেক্সট বক্সে এই যে অপশনটা ছিল, এখানে টেক্সট বক্সের উপর লিখতে হয়। এখানে ডিফল্ট আকারে আপনাকে দুইটা টেক্সট বক্স দিয়ে দিয়েছে, একটার মধ্যে টাইটেল আর একটার মধ্যে কি টেক্সট। কিন্তু এগুলো যদি না থাকতো তখন কিন্তু আপনাকে টেক্সট বক্স নিতে হতো। এগুলো মনে করেন আপনি ডিলিট করে দিলেন, এখন কি এখানে লিখতে পারবেন? আর লেখা সম্ভব? কোথাও তো কার্সর নেই, কেমনে লিখবেন? তো আমাদের এভাবে কার্সর থাকতে হবে। থাকবে কোথায়? টেক্সট বক্সের ভিতরে। বুঝতে পারছি? তাহলে টেক্সট বক্স নিয়ে আমাদের মূলত পাওয়ার পয়েন্টে কাজটা করতে হয়। লেখালেখি কাজগুলো কোথায় করতে হয়? টেক্সট বক্স নিয়ে। ওকে, এখন দেখেন নতুন স্লাইড এখান থেকে নিতে পারি। ডুপ্লিকেট স্লাইড কোন কাজে লাগে? কারণ একটা স্লাইড মনে করেন সুন্দর একটা ডিজাইন করছেন একটা স্লাইডে, এরপর সবগুলো স্লাইড ওই প্রথমটার মতো স্লাইডের ডিজাইনটা থাকবে, শুধু ভিতরের লেখাগুলো আপনি একটু চেঞ্জ করে দেবেন। তখন আমাদের কি লাগে? ডুপ্লিকেট করতে হয়। ডুপ্লিকেট মানে কি? আপনি আগে যে স্লাইডটা আছে ওইটা হুবহু কপি হবে, কপি হওয়ার পরে আপনি ওখান থেকে নাম দাম চেঞ্জ করে করে বসাই দেবেন। বুঝতে পারছি? আচ্ছা, সেইটা কি ডুপ্লিকেট স্লাইডে, মানে এই স্লাইডটার মধ্যে ডুপ্লিকেট হবে। আচ্ছা, ডিলিট স্লাইড যদি ডিলিট করতেছেন এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবেন, অথবা জাস্ট সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে ডিলিট দেন তাও ডিলিট হবে। বুঝতে পারছি? ওকে। আচ্ছা, এরপরে দেখেন স্লাইডের মধ্যে অনেকগুলো লেআউট আছে। হ্যাঁ, যেমন এই স্লাইডের ডিজাইনটা কি এইভাবে, প্রথমে টাইটেল থাকবে, ভিতরে থাকবে কি টেক্সট। এটা হচ্ছে স্লাইডের লেআউট। আবার আরো লেআউট আছে, এই একটা লেআউট আছে, দেখেন এখানে কেমন হয়, এখানে টেক্সট থাকে, এখানে টাইটেল থাকে, এই একটা লেআউট। ওকে, এই এক ধরনের লেআউট। হেডিং থাকবে, দুই সাইডে টেক্সট থাকবে, এরকম লেআউট বলতে লেখাগুলো আপনার কোথায় কোথায় সাজানো থাকবে, ওইটা একটা স্ট্রাকচার হচ্ছে কি লেআউট। বুঝতে পারছি? আচ্ছা, তো আমরা নর্মালি এই লেআউটটা ইউজ করি।
এরপরে দেখেন রিসেট, রিসেট মানে হচ্ছে আপনি প্রথম যেভাবে ছিল সেভাবে চলে আসছে। রিসেট মানে হচ্ছে একদম প্রথমের মতো চলে আসবে। ওকে, ক্লিপবোর্ডের ভিতরের বিষয়গুলো তো আমাদের মনে আছে, আছে না? কাট, কপি, পেস্ট, ফরম্যাটিং। এরপরে দেখেন এই অপশনগুলো কিন্তু সব বন্ধ, বন্ধ না? আচ্ছা, আমরা একটা টেক্সটের ভিতরে নিই, এখন লেখাটা অন হয়েছে। ওকে, এখান থেকে আমরা কি করতে পারবো? ফন্ট চেঞ্জ করতে পারবো, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবো, লেখা বড় ছোট করতে পারবো, তাই না? এখান থেকে তারপর বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এইটা নতুন, এইটা হচ্ছে শ্যাডো। শ্যাডো মানে হচ্ছে এটা ক্লিক করে দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো হালকা করে কালার আসে, আবার এটা অফ করে দিয়ে শ্যাডোটা উঠে যায়। খেয়াল করছেন? এখন দেখেন কেমন ব্যাকগ্রাউন্ডে মনে হয় না যে একটা ছায়া পড়ছে? আবার এইটা এখন কিন্তু উঠে গেছে এটা, তাই না? হ্যাঁ, তাহলে এটা কি? শ্যাডো। স্ট্রাইক থ্রু আমরা জানি যে একটা দাগ পড়বে মাঝখানে, ঠিক আছে? এই যে এই জিনিসটা, এই যে ক্যারেক্টার স্পেসিং, আমরা এর আগে বলছি লাইন স্পেসিং, একটা লাইন থেকে আরেকটা লাইনের মাঝখানে। কিন্তু কিছু কিছু জায়গায় দেখবেন ডিজাইন করতে গিয়ে একটা লেখা, একটা বর্ণ আর একটা বর্ণের মাঝখানে যে ফাঁকাটা, ওইটা যা ছিল তার চেয়ে বেশি করতেছে, ঠিক আছে? আবার অনেক সময় কি করতেছে, লেখাটা কমাই দিচ্ছে জায়গাটা। তো এই অপশনটা এখানে নর্মাল একটা থাকে, যদি লুজ দেন একটু হালকা হবে, যদি ভেরি লুজ দেন আরো হালকা হবে। বুঝতে পারছি? আচ্ছা, এখানে লিখি আমরা। এখন দেখেন টাইট দিলে কি আরো ভিতরে চলে আসতেছে, ভেরি টাইট দিলে আরো টাইট হচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে নর্মাল, এটা লুজ, এটা ভেরি লুজ। যদি আপনি স্পেস এখান থেকে মোর স্পেসিং এ যান, তারপরে এখানে বাড়াই দেন স্পেসিং, এক করে দিলাম, এতটুকু হয়েছে, তাই না? আমি আরো বাড়াই দিলাম, এখানে 2 দিলাম, এখন দেখি কত হয়। দেখেন স্পেস বাড়তেছে। তাহলে আপনি এভাবে কিন্তু স্পেস এখান থেকে বাড়াইতে পারবেন 10। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এভাবে কি আমরা হেডলাইন বা এই সব ক্ষেত্রে আমাদের কি হয়, যে আমাদের একটু স্পেস বাড়াইতে কমাইতে হয়, তখন আমরা কোথা থেকে বাড়াবো? এখান থেকে। ওকে, আচ্ছা। পরে দেখেন কালার করতে পারবেন, অ্যালাইনমেন্ট পারবেন, অবশ্যই পারবেন না অ্যালাইনমেন্ট? আচ্ছা, এইটা কি ছিল? কি ছিল এটা? লিস্ট, তাই তো? এইটা বুলেটেড লিস্ট আর এইটা কি নাম্বারড লিস্ট, নাম্বার ব্যবহার করে এখানে। আচ্ছা, এইটাকে কলাম, আমরা কলাম ইউজ করছি না ওয়ার্ডে? এই যে এখানেও 2টা কলাম তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এভাবে কলাম আমরা বানাইতে পারবো। তারপর লাইন স্পেসিং অপশনগুলো তো আমরা বারবার ব্যবহার করছি না? সেগুলো এখানে পাইতেছি। টেক্সট ডিরেকশন, এইটা আমরা টেবিল তৈরি করার সময় পড়ছিলাম, বাম থেকে ডানে, উপর থেকে নিচে, নিচ থেকে উপর। ডিরেকশন মানে কি? দিক। তাই টেক্সট ডিরেকশন মানে কি? টেক্সটের দিক, তাই তো? এই যে এইটা এভাবে বাঁকা করতে পারবেন, এভাবে বাঁকা করতে পারবেন, জায়গা বেশি হলে দেখা যায় তো এখানে। এটা বড় করে দিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে এটা ডিলিট, আপাতত ডিলিট। এখন এইটা দেখেন টেক্সট ডিরেকশন, এই যে বাঁকা হইতেছে এদিকে, ঠিক আছে? উপর থেকে নিচের দিকে, এটা নিচ থেকে উপরের দিকে। আর এইটা কিভাবে আছে? এস ডাবল এটি এইভাবে, এই যে। ঠিক আছে, ওকে। এরপর দেখেন অ্যালাইন টেক্সট। অ্যালাইন টেক্সটের কাজটা হলো, আমরা এই টোটালটা টেক্সট বক্স, আমাদের টেক্সট বক্সের মধ্যে লেখাটা কোন জায়গায় আছে, মাঝ বরাবর আছে না? এটা যদি আমরা চাই যে উপর থেকে শুরু হবে, তখন এইভাবে শুরু হবে। যদি নিচ থেকে শুরু করতে চাই এভাবে, আর যদি মাঝখান থেকে শুরু করতে চাই তখন কি মিডল। এটা হলো কি টেক্সটের অ্যালাইন। ওকে, আচ্ছা। এরপরে দেখেন আমরা এখান থেকে শেপ নিয়ে কাজ করতে পারবো না? যেখানে আমাদের শেপ দরকার নিয়ে শেপ নিয়ে কাজ করব। মনে আছে না ভুলে গেছে এগুলো? আছে? আচ্ছা, এই যে দেখেন সুন্দর সুন্দর শেপ দেয়া আছে আপনাদের জন্য। ওকে, এরপরে দেখেন অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ অপশনটা ব্যাখ্যা দেন তো আমাকে একটু শুনি। অ্যারেঞ্জ কি ছিল?
লেখা দেখে দেখেন মনে পড়ে কিনা কিছু। ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড ব্যাক, এই যে অপশনগুলো। লেয়ার, দুইটা তিনটা ছবি আছে বা দুই তিনটা শেপ আছে, একটার উপরে আরেকটা নিয়ে আসা, পিছনে নিয়ে আসা। গ্রুপ কি অনেকগুলো শেপ একত্রে করে যাতে একসাথে মুভ করতে পারি এক জায়গা থেকে, তাই তো? অথবা একসাথে ছোট বড়ও করতে পারবো। অ্যালাইন তো বুঝছি নাকি? অ্যালাইন যেভাবে দেবো সেইভাবে আসবে, টেক্সটের সাথে অ্যালাইন যতটুকু দেওয়া হবে ততটুকু আসবে। এই একটা অ্যালাইন দিলাম, তারপরে আবার আসেন অ্যালাইন রাইট, এই যে অ্যালাইন রাইট লেফট, যেদিকে দেবো ওইদিকে যাবে লেখাটা, বুঝছি। রোটেট, সিলেকশন প্যানের কাজটা মনে আছে? সিলেকশন প্যান, বলেন কাজটা কি ছিল সিলেকশন প্যানের? হ্যাঁ, এই যে সিলেকশন প্যান, কি সিলেক্ট করে? বলেন কি সিলেক্ট করে? হ্যাঁ, একটা সিলেকশন প্যানের কাজ। আচ্ছা দেখুন সিলেকশন প্যান, এই যে মনে করেন এখানে সাপোজ আমাদের দুই তিনটা শেপ আছে। হ্যাঁ, একটা শেপ ছোট যেটাকে পিছনে পড়ে গেছে, তখন কি করছে সিলেকশন প্যান নিয়ে এইটা যেটা উপরে আছে সেটা হাইড করে নিচে ওইটা নিয়ে আসি। এইটা ছিল না? এখন কি মনে পড়ছে না কেন দেখাইতে হবে আবার? মনে পড়ছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে সিলেকশন প্যানের কাজ। হ্যাঁ, মনে করেন ছোট একটা আইকন, একটা আইকন আমি হয়তো নিচে রাখছি, বাট ডিজাইন করতে করতে ওইটা পিছনে পড়ে গেছে, এখন ওইটা তো আমার উদ্ধার করতে হবে, তাই না? তখন এই সিলেকশন প্যান থেকে উপরে যেগুলো ছিল ওগুলো অফ করে তারপর আমরা সিলেক্ট করে নিয়ে আসবো, বুঝছি? আচ্ছা, শেপ ফিল, এই শেপটা আমরা একটা কালার দিয়ে ফিল করব। ওকে, ওখানে এটা শেপ ফিল, শেপটা এইভাবে আবার রইলো। ওকে, এই হচ্ছে শেপ ফিল। শেপ ফিল মানে আমাদের এইটা তো টেক্সট বক্সটা একটা শেপ, শেপটা আমরা যেই কালার দিয়ে ফিল করবো ওই কালারটা এখানে আসবে, শেপ ফিলের কালার। হ্যাঁ, আবার আউটলাইন, আউটলাইন মানে কি সাইডে যে দাগটা, এখন কি কোনো আউটলাইন আছে? নাই। আর যদি এখান থেকে একটা আউটলাইন দেই আমরা, কালো কালার দিলাম কিংবা লাল একটা কালার দিলাম, চিকন আসছে তাই না? ওয়েটটা বাড়াই দিই তাইলে বোঝা যাবে আবার, এই যে আউটলাইন। ঠিক আছে, শেপে আউটলাইনটা আমরা দিতে পারলাম। ইফেক্ট তো আমরা পড়ে আসছি আগে, শেপের ইফেক্ট, এই যে শেপের ইফেক্ট, প্রিসেটের মধ্যে আসেন ইফেক্ট। ঠিক আছে, এই যে বিলবোর্ডের মতো মনে হইতেছে নাকি? হেড ইফেক্ট, এই যে ইফেক্ট দেওয়া আছে, এইটা আরো ভালো লাগতেছে। হ্যাঁ, ওকে, এইটাই দিলে রেখে দিলাম। হ্যাঁ, হ্যাঁ দেয়ালে মনে হইতেছে, মনে হইতেছে এটা হোয়াইট বোর্ড। ঠিক আছে, হোয়াইট বোর্ডে 7 সংখ্যা লেখা আছে, তাই না? ওকে, ওটা ওখানে থাক। ফাইন্ড রিপ্লেস অপশনগুলো মনে আছে? ওকে, তারপরে ইনসার্টের মধ্যে থেকে আমরা পিকচার নিয়ে আসতে পারবো, টেবিল আনতে পারবো। আচ্ছা, এগুলো সবই তাহলে পারবো নাকি? শেপ, স্মার্ট আর্ট, ফটো না, ফটো অ্যালবাম মানে হচ্ছে অ্যালবাম জিনিসটা বুঝতে হবে। আমরা যে আগের দিনে প্রোগ্রামে ছবিগুলো অ্যালবাম করা থাকতো না, তো এখানে হচ্ছে আপনি যেই কয়টা ছবি দিবেন সেইটা নিয়ে নতুন একটা পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন হবে। এই ফাইলটা না, নতুন একটা ফাইলই ওপেন হয়ে যাবে। ঠিক আছে, সে ফাইলটা প্রথম যে ফাইলটা ওইটাই থাকবে অ্যালবামের নাম, আর এরপরে প্রত্যেকটা স্লাইডে একটা করে ছবি থাকবে শুধু। ঠিক আছে, অর্থাৎ ওই যে আমাদের অ্যালবামগুলো থাকতো প্রত্যেক পেজে কি একটা করে শুধু ছবি লাগানো থাকতো না, এখানে ওরকম ছবি থাকবে। আমরা একটা ফটো অ্যালবাম বানাই, ফাইল অথবা ডিস্ক থেকে ছবিগুলো নিয়ে আসবো। কি কি ছবি থাকবে এখানে? ফটো ক্লাস এর মধ্যে কোনো ছবি আছে? এগুলোই মনে করেন সেই ছবি। হুম, এই সেই ছবি। ওকে, এগুলো নিয়ে আমাদের একটা অ্যালবাম তৈরি হবে। এই যে ইনসার্ট, ক্রিয়েট, দেখেন ফটো অ্যালবাম, এখানে অ্যালবামের নাম দিবেন, যে অ্যালবামের নাম কি দিবেন। ঠিক আছে, এখানে ফটো অ্যালবাম, তারপর প্রত্যেকটা পেজ একটা করে ফটো দিয়ে দিচ্ছে ওরা, এইটা শুধু তৈরি করে দেবে। ফটো অ্যালবামের কাজই হচ্ছে এতটুকু, যে ফটোগুলো সিলেক্ট করবেন সবগুলো মিলাই কি করবে একটা অ্যালবাম বানাবে।
আবার এখান থেকে ডোন্ট সেভ। বুঝছি? ওকে। পরের অপশনগুলো কি ছিল? স্মার্ট আর্ট। স্মার্ট আর্টের কাজ মনে আছে? বলেন। মনে করেন যে সাপোজ আমরা একটা পিরামিড তৈরি করবো, খাদ্য পিরামিড। এখান থেকে স্মার্ট আর্ট নিয়ে তারপর ভিতরে লেখাগুলো লিখে দেবো। আবার একটা লিস্ট তৈরি করব। হ্যাঁ, আবার সার্কেল। হ্যাঁ, আবার সার্কেল তৈরি করবো এখানে পাই চার্টের মতো। বুঝতে পারছি? এটা কোনো কিছু প্রেজেন্টের জন্য আমাদের কি এই স্মার্ট আর্টগুলো দরকার হয়। চার্টের কথা মনে আছে? গ্রাফ চার্ট, তাই তো? আমরা সাধারণত এই দুই একটা প্রথম দুই তিনটে আমরা বুঝি, তারপরে এগুলো কি আরেকটু আমাদের জন্য কঠিন হয়ে যায় নাকি? আচ্ছা, এগুলো যদি ব্যবহার করেন শিখে যাবেন। ওকে। এরপর টেক্সট বক্স। টেক্সট বক্স যদি আমাদের এর ফাঁকে ফাঁকে আরো যদি টেক্সট লিখতে হয়, আমরা এরকম বক্স নিয়ে নিয়ে লিখবো। ওকে, টেক্সট বক্সের বিষয়টা গেল। হেডার ফুটার, এখানেও হেডার ফুটার আছে। ঠিক আছে, হেডার ফুটার এখানে আছে। তো দেখেন আমরা ফুটার হিসেবে কি দিতে পারি। সাপোজ এখানে ফুটার, একটা ফুটারের মধ্যে আমি কিছু লিখে দিলাম। প্রত্যেকটা পেজে কিন্তু ওইটা থাকবে ফুটার হিসেবে। 7 চং অ্যাপ্লাই টু অল। তাহলে প্রত্যেকটা পেজে 7 চং লেখা আসছে ফুটারে। খেয়াল করছেন? এই যে ফুটারে 7 চং লেখা। হ্যাঁ, নিচে 7 চং লেখা। ঠিক আছে, ওকে। হেডার ফুটার পাইলাম। তারপর যদি ডন্ট শো অন টাইটেল স্লাইড দেই, ডন্ট শো অন টাইটেল স্লাইড, তখন দেখেন টাইটেল স্লাইড কোনটা, প্রথমটা না? এটা কিন্তু আমার হেডার ফুটার দিচ্ছে না। অন্য স্লাইডগুলো প্রথম স্লাইড টানার সময় আমরা কি করি, যে ফুটার থাকবে না, হেডার ফুটার থাকবে না, তাই না? স্লাইড নাম্বার, তাহলে কি স্লাইড নাম্বারটা আসবে প্রত্যেক স্লাইডে। ডেট অ্যান্ড টাইম তাও যদি দেন সেটাও আসবে প্রত্যেক স্লাইডে। এখন কি হলো বলেন তো? এই যে প্রত্যেক স্লাইডে 2 নম্বর স্লাইডে 2 আসছে, লেখা আসছে অটোমেটিক। 3 নম্বর স্লাইডে 3 নম্বর স্লাইডেও আসছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তাই না? ওকে। স্লাইড নাম্বার সেম আগের মতো। এই টেক্সটের মধ্যে যেটাই ক্লিক করবেন আমাদের একটা বক্সে ওপেন হবে। বুঝতে পারছি এটা? এরপর ইকুয়েশনের বিষয়টা মনে আছে? কি ছিল ইকুয়েশনে? ম্যাথমেটিক্যাল যত ইকুয়েশন লিখবেন সবকিছু এখানে। হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে আমাদের তখন লিখতে হবে। বুঝতে পারছি? বিস্তারিত আলোচনা করেছিলাম না ক্লাসে? ওকে। এরপর আসেন যে আমাদের যদি ভিডিও বা অডিও নিতে হয়, এখানে আমরা স্লাইড শোর ক্ষেত্রে কি করতে হবে? নতুন ভিডিও অডিও নেওয়া লাগবে, তাই না? মনে করেন আপনি স্লাইডের মাঝখানে একটা ভিডিও প্লে করবেন, দরকার হইতে পারে না? তখন কি করবে? এখান থেকে ভিডিও আপলোড দেবো এখান থেকে। বুঝছি? ঠিক আছে, মনে করেন এই ভিডিওটা, সাপোজ এই ভিডিওটা এখানে নিয়ে আসলাম। সাউন্ডটা কমাই দিয়ে আগে ভিডিওটা আমরা নিয়ে আসলাম। ওকে, যে এই ভিডিওটাই আমাদের স্লাইড শোয়ের মাঝখানে ভিডিওটা পেলে হবে। তখন আমরা কি ভিডিওটা এখানে আনতে পারি, যে স্লাইড যখন আমরা শো করব তখন এর ফাঁকে আমরা ভিডিও প্লে করব, কথার ফাঁকে ভিডিওটা প্লে হবে। ওকে, তো এইভাবে একটা ভিডিও আমরা আনতে পারবো। আবার অডিও নিয়ে আসবেন, অডিও এখান থেকে নিতে পারবো। শুধু কথা, মনে করেন যে আপনার স্লাইড, আপনি 10টা স্লাইড তৈরি করলেন, স্লাইডে কি কি বলবেন, ক্লাসে লেকচারে যা বলবেন ওইটা বাসায় বসে রেকর্ড করলেন, তখন ওইটা কি হবে? আমরা অডিওটা এইভাবে নিয়ে আসবো। বুঝছি? আচ্ছা, ডিজাইনের মধ্যে দেখেন, ডিজাইনের ভিতরে পেজ সেটআপ। পেজ সেটআপের কাজ কোনটা? আমরা যেটা দিয়ে A4 সাইজ পেজ নির্ণয় করছিলাম, ঠিক আছে, বা লেটার সাইজ, হ্যাঁ, পেজ সেটআপটা এইটা। আর এখানে যেহেতু আমরা স্লাইড শো, তো আমরা পেজ A4 সাইজ পেজ ওভাবে আমরা এইভাবে ব্যবহার করতে পারবো, যে A4 পেপার বা A3 পেপার এগুলো ব্যবহার করতে পারবো। আবার স্ক্রিনের রেজুলেশন অনুযায়ী ব্যবহার করতে পারবো। ঠিক আছে, যেমন এই স্ক্রিনটা একটা রেশিও থাকে না? কত থাকে বলুন তো? 16:9 হচ্ছে এই স্ক্রিনের রেশিও। ওকে, যখন আপনি ইউটিউবে ভিডিও দেখেন ওইটা রেশিও কত থাকে?
16:9 থাকে না? আচ্ছা, এইটাও কিন্তু এরকম 16:9 আমরা সিলেক্ট করতে পারবো। 16:9 মানেটা বুঝছেন আপনি? যেমন মনে করেন আপনি স্লাইডটা শো করলাম, এই যে এখন যে শো হইতেছে এটা কি ফুল স্ক্রিনে আসছে? আসছে ফুল স্ক্রিনে? আসে না তো, পাশে খালি রয়ে গেছে না? এই যে দেখেন এইটা এতটুকু ছিল কিন্তু পাশে কিন্তু জায়গা রয়ে গেছে। তো এইটা হচ্ছে 4:3 অনুপাতে আমাদের স্লাইডটা তৈরি করা হয়েছে, কিন্তু স্ক্রিন রেজলিউশন কত? 16:9। তো এই জন্য যখন আমরা এখান থেকে পেজটা সেট আপ করবো, আমরা 16:9 পেজ আমরা এখান থেকে সেট আপ করে নিতে পারবো। ওকে, এখন দেখেন স্লাইড শো করে, এখন ফুল স্ক্রিন আসতেছে না? এই যে ফুল স্ক্রিন আসছে ভিডিওটা, এটাও কিন্তু ফুল স্ক্রিন আসছে। ওকে, আচ্ছা, তাহলে এভাবে হচ্ছে ডিজাইন থেকে আমরা পেজটাকে সেট আপ করতে পারবো। A4 সাইজের পেজও নিতে পারবো, কিন্তু A4 সাইজের পেজ তো আমরা, যেহেতু আমরা এটা একটা প্রেজেন্ট করতেছি, এই জন্য A4 সাইজ পেজ নিয়ে কোনো লাভ নেই, তাই তো? আচ্ছা, স্লাইড ওরিয়েন্টেশন, আমরা এখানে সবসময় ল্যান্ডস্কেপে আমাদের দরকার। পোর্ট্রেটে কি দরকার আছে এরকম? পোর্ট্রেট ওরিয়েন্টেশন দরকার আমাদের এখানে? দরকার নেই। তাইলে কি আমরা স্লাইড শো করতে পারবো ঠিকভাবে? এই যে এভাবে আসবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এই হচ্ছে গেল ডিজাইনের ভিতরে পেজ সেটআপ। এর মধ্যে আপনি স্লাইডের যে ডিজাইনগুলো, আমাদের এখানে যে স্লাইডগুলো আছে, স্লাইডের ভিন্ন ভিন্ন ডিজাইন এখানে সাজানো আছে। আপনি এখান থেকে যে কোনো একটা ডিজাইন আপনি কি করতে পারেন? অ্যাড করতে পারবেন, ঠিক আছে? যেমন এই হচ্ছে একটা ডিজাইন। এখানে কি হয়েছে, আমাদের পেজ নাম্বারটা সাইডে দিয়ে দিয়েছে। এই স্লাইডের ডিজাইনটা এরকম, পেজ নাম্বার সাইডে থাকবে প্রত্যেকটা স্লাইডে, আর যেটা লিখবো আমরা ফুটার এখানে থাকবে, আর ডেটটা থাকবে। ওকে, এটা হচ্ছে এই স্লাইডের ডিজাইন। পরে আরেকটা স্লাইডের ডিজাইনে আসেন, এভাবে থাকবে, ঠিক আছে? পেজ নাম্বার এখানে এখানে লেখা থাকবে। আপনি এগুলো ফন্ট টন্ট সব কিছু চেঞ্জ করতে পারবেন। এখানে চাইতেছেন যে ফন্ট এখানে ভালো লাগতেছে না, আপনি ফন্ট আরেকটা দেন, এই ফন্টটা দেন, ফন্ট এটা চলে আসলো। আপনার এইটা একটু বেশি বাঁকা হয়ে গেছে, গোল বানাই দেন, ঠিক আছে? আপনি সব ধরনের কাস্টমাইজেশন এখান থেকে করতে পারতেছেন, বুঝতে পারছি? ওকে, তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে এই ডিজাইনগুলো আমরা যে কোনো একটা ডিজাইন নিতে পারি। এই যে ডিজাইন আছে, এই একটা ডিজাইন আছে। ওকে, ডিজাইনগুলো আমরা এখান থেকে নিব, ব্যাকগ্রাউন্ড ডিজাইন আর কি। ওকে, প্রথমে ডেটটা, তারপর টাইটেল, ভিতরে টেক্সট, বুঝছি? এখানে অনেকগুলো ডিজাইন আছে, আপনি নিচে গিয়ে আরো অনেক ডিজাইন পাবেন। অর্থাৎ স্লাইডটাকে যখন আমরা প্রেজেন্ট করবো, একটু সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে নাকি, সেটা এখান থেকে করব। এরপর আসেন ব্যাকগ্রাউন্ড স্টাইল। ব্যাকগ্রাউন্ডে এখন ব্যাকগ্রাউন্ড একদম সাদা দেয়া আছে, আমরা যদি কোনো একটা স্টাইল দিই, সেই স্টাইলটা ব্যাকগ্রাউন্ডে আসবে। ওকে, এই যে ব্যাকগ্রাউন্ড স্টাইল যেটা দিবেন ওইটা এভাবে আসলো, বুঝছি? আচ্ছা, হাইড ব্যাকগ্রাউন্ড স্টাইল দিলে এই যে এইমাত্র যে আমরা স্টাইলগুলো করছি, এটা কি হবে? হাইড অবস্থায় থাকবে। এটা সাধারণত মনে করেন এখন প্রেজেন্টেশনের জন্য আপনি তৈরি করতেছেন, বাট এটা আপনি প্রিন্ট করবেন, তখন তো এই কালো জিনিসটা প্রিন্ট করে লাভ নাই আছে, বরং এতে কালিও খরচ বেশি। এখান থেকে হাইড করে, ডিজাইনটা হাইড করে প্রিন্ট করা হয়। ওকে, সুবিধার জন্য এইভাবে। তাহলে আমরা মোটামুটি হোম, ইনসার্ট এবং ডিজাইন এই তিনটে অংশের মধ্যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা এটা একটু দেখেন। ফাইলের মধ্যে থেকে তো আমরা আগের মতো সব কিছু, তাই না? যে প্রিন্ট, রিসেন্ট, ইনফো সবগুলো আগের মতো। এরপরে এখান থেকে জাস্ট আপনার একটু বুঝে বুঝে ডিজাইন করতে হবে, ঠিক আছে? তো আপনার হচ্ছে আজকে যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হলো আপনি 6টা স্লাইড নেবেন। কয়টা? এখান থেকে পাওয়ার পয়েন্টে এসে 6টা, আজকে করা লাগবে না, এখন কালকে এসে করেন। পাওয়ার পয়েন্ট এখানে 6টা স্লাইড থাকবে, ঠিক আছে? 6টা স্লাইডে প্রথমটায় আপনার এই যে টাইটেল, এখানে মনে করেন আপনি লিখবেন যে ইন্ট্রোডিউসিং মাইসেলফ। ইন্ট্রোডিউসিং মাইসেলফ, এখানে আপনি সাবটাইটেলে কিছু লিখতে পারেন আপনার সম্পর্কে, বুঝছি? সাথে আপনার এখানে ছবিটা অ্যাড করে দিতে পারেন। ওকে, প্রথম পেজে যেহেতু ওয়েলকাম, তো ওইটা অ্যাড করে দিতে পারেন। তো পরের পেজগুলোতে আসবেন যে আপনি আপনার ডিটেলসগুলো লিখবেন। এখানে আমরা ওই যে সিভি দিছিলাম আগে একটা, ঠিক আছে? আগে একটা সিভি দিছিলাম না, সিভি শিট ছিল 2 সাইডে। এই শিটটাকে মূলত ব্যবহার করে, এইটা না, আর একটা শিট আছে সিভি শিট, 2 সাইডে যেটা ছিল, ঠিক আছে? অর্থাৎ আপনি এসএসসির ইনফরমেশন ছিল, এইচএসসি ইনফরমেশন, ঠিক আছে? ওইটা দেখে দেখে এখানে একটা প্রজেক্ট তৈরি করবেন। তো কিভাবে করবেন ওইটা আমি কালকে বলে দেবো না, কালকে ক্লাসে। আজকের মতো হোমওয়ার্ক ওইটাই। ওকে,
তাহলে এই যে আমরা হোম, ইনসার্ট, ডিজাইন তিনটা ট্যাব শিখলাম, এই তিনটার মধ্যে যা যা শিখছি এটা একটু ব্যবহার করব আর ওইটা কালকে করবো আসা, বুঝছি? ওকে।